আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ আমরা আরও আজকে একটি নতুন দিনে হাজির হয়েছি। বেসিক টু অ্যাডভান্স লেভেল ইংলিশ গ্রামার শেখার আয়োজন। আজকে হচ্ছে ডে 13। তো ডে 13 আমরা এখন যে কাজটি করবো, বইটি খুলে ফেলবো যাদের কাছে রয়েছে, এবং আমরা এক্স্যাক্ট বইয়ের একেবারে সেই জায়গায় চলে যাবো যেখান থেকে আমাদের নাউন শুরু হবে। প্রসঙ্গত আরেকটি বিষয় বলা দরকার, আমরা নাউনটা শেষ করেই নাউনের পরে যে লেসনটা আছে সেটা শুরু করবো না। গ্রামারের যে বিষয়টা হার্টবিট সেটাকে আমরা পড়বো, বিকজ এর পরের অংশগুলো পড়তে গেলে সেটা লাগবে, সেটি হলো টেন্স। সো পার্টস অফ স্পিচ লেসনটা শেষ করেই আমরা কিন্তু একেবারে জাম্প টু টেন্স, আমরা টেন্সে চলে যাবো। টেন্সটা শেষ করার পরে তারপরে আবার যেখানে, মানে মেন কথা হচ্ছে কি, আমরা গ্রামার পড়তে অনেকে ভুল করি, সিকোয়েন্স বুঝতে হবে যে তারপরে কি পড়তে হবে। ওকে, সো আজকে আমরা শুরু করবো এই জায়গাটা থেকে, মনে আছে? সো এখানে একটু রেড করে নাও, এখানে একটু রেড করে নাও, এটা আমাদের আলোচ্য বিষয়। তো মূল আলোচনাটি শুরু করার পূর্বে আমি একটা ছোট টেস্ট দিয়ে আলোচনাটি শুরু করতে চাই, বিকজ তুমি যা শিখছো ভবিষ্যতে কিন্তু তোমার প্রয়োগ দেখাতে হবে বা বাস্তবিক অর্থে সেগুলোকে পেতে হবে, তাই না? আচ্ছা, তো দেখা যাক কি ধরনের তোমরা করছো। আচ্ছা, বললাম যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ভালো করে খেয়াল করবে। অপশন এ আমি একটা বাক্য লিখলাম যে আই বট, আমি কিনেছিলাম আ হর্স, আমি একটি ঘোড়া কিনেছিলাম। আচ্ছা, এরপরে আমি বিতে বলবো HORSE, হর্স ইজ দ্য সিম্বল অফ পাওয়ার। তোমরা কি জানো ঘোড়াকে কিন্তু শক্তির প্রতীক বলা হয়, হর্স ইজ দ্য সিম্বল অফ পাওয়ার। এরপরে আমি সিতে এসে বলবো আই বট হর্স, HORSE, হর্স। এরপর ডিতে এসে আরেকটি বাক্য দেবো, সেটি হলো আই বট দ্য নিউ হর্স। ওকে, এবার তোমাদের সময় শুরু হয়ে গেছে। তোমরা যেটি করবে, এখানে যেটি বা যেগুলো সঠিক সেগুলো একটু কমেন্টে আমাকে জানিয়ে দেবে। একাধিক রাইট হলে একাধিকটা লিখে দেবে, যদি একটি রাইট হয় তাহলে একটি রাইট লিখে দেবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিকটা বেছে বের করবো। আই বট আ হর্স, আমি একটি ঘোড়া কিনেছিলাম। হর্স ইজ দ্য সিম্বল অফ পাওয়ার, ঘোড়া হলো শক্তির প্রতীক। আই বট আ হর্স, আমি ঘোড়া কিনেছিলাম। আই বট দ্য নিউ হর্স, আমি নতুন ঘোড়াটি কিনেছিলাম। তোমাদের সময় শুরু হয়ে গেছে। আমি একটু এই জায়গাটায় সময় দেবো, বিকজ এটা কিন্তু নাউনের সঙ্গে রিলেটেড। মানে তুমি এই জায়গাটা ফেস করো, প্রবলেম ফেস করো, পারো না, এর পেছনে রিজনটা হচ্ছে তুমি হয়তো বা দেখা যাচ্ছে যে নাউনের আলোচনাটি বলছো না। এই তো অনেক অনেক কমেন্ট, হিউজ কমেন্ট দেখতে পাচ্ছি তোমাদের। ওকে, সো এবার রাইট আনসারটা একটু জেনে নাও এবং কিভাবে হচ্ছে একটু ভালো করে বুঝে নাও। আই বট এ হর্স, এটা রাইট। আমি একটু রেড করে দিচ্ছি, এটা রাইট। কেন রাইট হলাম পরে বলছি। হর্স ইজ দ্য সিম্বল অফ পাওয়ার, এটা শুনতে কতই না ভালো লাগছে না, বাট এই বাক্যটি হচ্ছে রং। আমি পাশে লিখে দিচ্ছি, এটা হলো রং। আই বট হর্স, আমি ঘোড়া কিনেছিলাম, এটাও রং। আচ্ছা, কেন রং হচ্ছে সেটা আমি পরে জানাচ্ছি। তাহলে এখানে রং কয়টা হয়ে গেল? দুইটা রং হয়ে গেল। আই বট দ্য নিউ হর্স, এখানে আবার এটা রাইট আছে, তার মানে এখানে আমি রাইট চিহ্ন দিয়ে দিলাম। লেটস সি, এবার আমরা জানার চেষ্টা করবো যে এ এবং ডি নাম্বারটা কেন রাইট হলো, আর বি আর সিটা কেন রং হলো, কেন ভুল হলো। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ভবিষ্যতে এই কোশ্চেনটা প্রচুর লাগবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অনেক আসে। খেয়াল করে দেখো তোমরা, হর্স না জানলে জেনে রাখো এটা হচ্ছে কমন নাউন, একটা সাধারণ নাম। আমি কিন্তু ঘোড়ার বিশেষ কোনো নাম ধরে ডাকিনি, যে রেড হর্স, ব্ল্যাক হর্স, এশিয়ান হর্স, আফ্রিকান হর্স, এরকম আমি আলাদা কি কোনো নাম বলেছি? না, আমি শুধু বলেছি হর্স। একটা কমন নাম, পৃথিবীর যে কোনো প্রান্তের একটি হর্স হতে পারে, এটি একটি কমন নাউন। কমন নাউন কোনো বাক্যে একা একা বসে না, সে অবশ্যই একটি আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসবে। তাহলে আর্টিকেল নিয়ে বসেছে, এই জন্য কিন্তু এটা রাইট আছে। ভালো করে বোঝো, কমন নাউন কোনো বাক্যে একা একা বসবে না। দেখো, ওই কমন নাউনটাই এই বাক্যে কিন্তু একা একা বসেছে। একা একা মানে কেমন? এর আগে কোনো আর্টিকেল নেই, কোনো ডিটারমিনার নেই, মানে কিছু নেই, কিছু নেই। সেই জন্য কিন্তু এটা আবার ভুল হয়ে গেছে। মানে বলা উচিত ছিল আমার এ হর্স ইজ দ্য সিম্বল অফ পাওয়ার, অথবা এ দা হর্স ইজ দ্য সিম্বল অফ পাওয়ার। মানে কোনো না কোনো একটা ডিটারমিনার, কোনো আর্টিকেল তোমাকে লাগাতে হবে। তুমি লাগাওনি, মানেই হচ্ছে এটা রং হয়েছে। ক্লিয়ার? এটা লাগিয়েছিলে বলেই কিন্তু এটা রাইট হয়েছে। আচ্ছা, এবার আসো সি নাম্বারটা। আই বট হর্স, কোনো কমন নাউন কোনো বাক্যে একা একা বসে না। সেম একটা মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারছো? জিনিসটা কিন্তু সেম। এটা শুধু সাবজেক্টের জায়গাতে ছিল, আর এটা অবজেক্টের জায়গাতে আছে। কিন্তু কমন নাউনটা তো কমন নাউনই, সেটা সাবজেক্টের জায়গাতে থাকুক আর অবজেক্টের জায়গাতে থাকুক, তাই না? তাহলে কমন নাউন কোনো বাক্যে একা একা বসে না, অবশ্যই সে আর্টিকেল বা ডিটারমিনার কোনো একটা কিছু নিয়ে বসবে, মানে সামনে কিছু একটা নিয়ে এসে বসবে। তবে প্রসঙ্গত বলি, এই বাক্যটাকে আরেকটা ভাবে রাইট করা যেত, সেটি হচ্ছে আই বট হর্সেস। আই বট হর্সেস, তাহলে কিন্তু এই বাক্যটা আবার রাইট হয়ে যাবে। কেন রাইট হবে? কারণ আমরা কিন্তু যে কথাটি এখানে ক্লিয়ার করব, কমন নাউন কোনো বাক্যে একা একা বসে না, হয় সে আর্টিকেল গ্রহণ করবে, না হয় কিন্তু সে প্লুরাল হবে, মানে অনেকগুলো হবে। দেখো, হর্সেস মানে ঘোড়াগুলো, আমি ঘোড়াগুলো ক্রয় করেছিলাম। সো এইবার কিন্তু রাইট হয়ে গেল, ঠিক আছে? অ্যান্ড ডি নাম্বারটা সঠিক। কেন সঠিক? বিকজ এই যে হর্স হচ্ছে কমন নাউন, একটু জেনেছো, মেনে নাও। তার আগে একটা ডিটারমিনার বসেছে। ওকে, এবং অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে নিউটা কি? নিউটা অবভিয়াসলি অ্যাডজেক্টিভ, এটাকে মডিফায়ার বলা যেতে পারে। আমরা এদিকে নজর দেবো না, ধরো এইটুকু বাদ দিয়ে দিলাম নিউ। তাহলে বিষয়টা কি আছে দেখো তো, কমন নাউনের আগে একটা আর্টিকেল বসছে না? বসছে। সুতরাং কমন নাউনের পূর্বে হয় তোমাকে আর্টিকেল বা ডিটারমিনার বসাতে হবে, না হয় তোমাকে প্লুরাল করতে হবে। শুধু শুধু তুমি রেখে দিয়েছো, তো তোমার অবস্থা খারাপ, সেন্টেন্স উইল বি রং। আশা করি বুঝতে পেরেছো। সো এই বিষয়টা হলো যে আমরা যখনই কমন নাউনের ফ্যাক্টগুলো বুঝবো না, তখনই কম্পিটিটিভ এক্সাম বা ভবিষ্যৎ জীবনে ফিল ইন দ্য গ্যাপ থেকে শুরু করে নানা জাতীয় সমস্যা আমরা ফেস করবো। আরেকটি বিষয় তোমাদের আমি শেয়ার করি, কারণ এগুলো না জানলে কি হবে, আলোচনাটা তোমাদের কাছে খুব বেশি ভাইটাল মনে হবে না। ফিল ইন দ্য গ্যাপ, আমি বললাম যে বয় ইজ কামিং। আরেকটি ফিল ইন দ্য গ্যাপ দিলাম, আমি বললাম যে বয়েজ আর কামিং। এই দুটো বাক্য, এবং আমি তোমাকে বললাম যে এখানে আর্টিকেল বসাও, এ, এন, ডি অথবা ক্রস, তুমি কিছু একটা বসাও।
আমাদের কিন্তু এই আলোচনাটা ইন ফিউচারে তোমাকে আর্টিকেলে যে ডিস্টার্ব করবে। সো রাইট আনসার আমি তোমাদের করার সময় দিচ্ছি না, কারণ আমরা সময় নষ্ট করে ফেলবো। সো এখানে দেখো আমরা কিন্তু বয়টাকে কমন নাউন বলবো। বয়, আমি কিন্তু ছোট একটা বালকের নাম বলছি না। বয় মানে বালক, সেটা আফ্রিকান বালক হতে পারে, বাংলাদেশি বালক হতে পারে। সো নর্মালি কমন একটা সাধারণ নাম। সো কমন নাউন কোনো বাক্যে একা একা বসবে না, ওই যে আগের কথা খেয়াল করো। সো অবশ্যই সে একটা আর্টিকেল নেবে। হ্যাঁ, কনসোনেন্ট, অবভিয়াসলি সাউন্ড কনসোনেন্ট, এই জন্য আমরা এ নেবো। হ্যাঁ, তুমি প্রসঙ্গ তো বলতে পারো দা। সো রাইট হয়ে গেল। বাট পরেরটায় কমন নাউন যখন প্লুরাল হয়ে গেছে, এর আগে কি আর্টিকেল বসানো দরকার আছে? নেভার, ক্রস। বাট তুমি যদি বলো নির্দিষ্ট অর্থে, ইউ ক্যান ইউজ দা। দা একটু শুধু মনে রেখো, এমন একটা আর্টিকেল, ওর কোনো জাত ধর্ম নেই, ও যে কোনো নাউনের আগে বসতে পারে। সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল, যে কোনো নাউনের পূর্বে আর্টিকেল কিন্তু বসে যেতে পারে। সো আর্টিকেল দা বসতে পারে। আর্টিকেল দা কিন্তু মারাত্মক একটি বিষয়। আশা করি তোমরা কমন নাউনের দুটো ফ্যাক্ট বুঝে ফেলেছো। এবার আসো কমন নাউনের ভিতরে একটু ডিপে প্রবেশ করি, গভীরে প্রবেশ করি। কোনো গোত্র বা শ্রেণীর সাধারণ নাম, কোনো গোত্র বা শ্রেণীর সাধারণ একটা নাম। কমন নাউনকে জেনরিক বা জাতিবাচক নাউন বলে। ঠিক আছে, একটা কথা মনে রাখতে হবে, এর ভিতরে একটা জাতি জাতি কথা ভাব প্রকাশ পাবে। বা যেমন আমরা বলতে পারি যে শিক্ষক জাতি, স্টুডেন্ট জাতি, বালক জাতিসমূহ, মেয়ে জাতি, তারপরে ডাক্তার জাতি, এরকম প্রত্যেকটা কথার সঙ্গে তুমি জাতি বোধ বা জাতির মতো শব্দটাকে ইউজ করতে পারবে। যেমন আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, তোমাদের কাছে মনে হতে পারে এটা কোনো বিষয় না, কিন্তু সমস্যাটা কোথায় হয় আমি তোমাদের দেখাচ্ছি। কমন নাউনের সঙ্গে কালেক্টিভ নাউনের একটা কেন যেন আমাদের কনফিউশন তৈরি হয়, সেটা আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। ভালো করে মনোযোগী হও। কমন নাউন টিচার, যা অনির্দিষ্ট করে সকল শিক্ষককে বোঝাচ্ছে। আচ্ছা, আমি যখন বললাম টিচার, টিচার ইজ দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, আমরা যখন একটা বাক্য বলি টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ আ নেশন, শিক্ষক হচ্ছে একটি জাতির নির্মাতা, কারিগর। আচ্ছা, আমি কি নির্দিষ্ট করে বাংলাদেশের কোনো শিক্ষক নিয়ে কথা বললাম? নেভার। এই টিচার অনির্দিষ্ট করে কমন, একেবারে সাধারণ অর্থে সমস্ত টিচারকে আমি মিন করলাম। আমি যখন বলবি স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন, আচ্ছা আমাকে বলো তো, আমি কি বাংলাদেশের ছাত্র জীবনে কোনো হিস্ট্রি লিখি? না, প্রত্যেকটা ছাত্র হিস্ট্রি কিন্তু প্রায় একই রকম। সো একটা কমন বিষয়। টিচার বলো, স্টুডেন্ট বলো, বয় মানে বালক, গার্ল, নার্স, পোয়েট মানে কবি, রিভার মানে নদী, এই সব জিনিসগুলো অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। এখন আমি যদি টিচার না বলে আমি যদি টিচারের নাম ধরে রাখি মিস্টার রফিক, তাহলে যে তুমি আমাকে মিস্টার রফিক বলছো না, রফিকটা হয়ে গেল প্রপার নাউন। স্টুডেন্ট না বলে আমি একটা নাম ধরে ডাকলাম রানা, নিলয়, তখন কিন্তু সেটা প্রপার নাউন হয়ে গেল। বয় না বলে আমি নির্দিষ্ট নাম ধরে ডাকলাম, বললাম রানা, রাতুল, তাহলে কিন্তু সেটা প্রপার নাউন হয়ে গেল। গার্ল না বলে আমি রিনা বা রীতা বললাম, তাহলে সেটা প্রপার নাউন হয়ে গেল। নার্স না বলে আমি যদি নাম ধরে ডাকি রিনা, রূপা, এরকম নাম, তাহলে সেটি কিন্তু প্রপার নাউন হয়ে গেল। পোয়েট, আমি পোয়েট না বলে আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, তাহলে কিন্তু সেটা কি হয়ে গেল? প্রপার নাউন হয়ে গেল। রিভার, আমি যদি বলি পদ্মা, মেঘনা, যমুনা, আলাদা আলাদা করে নাম, স্পেসিফিক নেম, তাহলে তার নাম হবে প্রপার নাউন। ঠিক আছে, আপাতত প্রপার থেকে যে কমন কিভাবে হচ্ছে সেটা কিন্তু বুঝে ফেলেছো। এবারে এখানে আমি একটা কথা লিখে দিয়েছি, এখানে ফন্টটা ভেঙে গেছে, একটু ভালো করে দেখে নিও। আচ্ছা, যেটা বলছিলাম কমন নাউনের ক্ষেত্রে, এই যে যতগুলো কমন নাউন আমি দেখালাম, এর ক্ষেত্রে অনির্দিষ্ট সকল, অনির্দিষ্ট সকল কথাটি লুকোনো থাকবে। মনে থাকবে, অনির্দিষ্ট সকল, এর ভিতরে কিন্তু যে কোনো দেশের গার্ল, নার্স, উপমার ক্ষেত্রে একই কথা বলতে পারি। আচ্ছা, কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে। মনে করে দেখো, গতদিনে কিন্তু আমরা প্রপার নাউন শিখেছি। আজকের আলোচনাটি তুমি যে শিখছো, ভালো কথা, গতদিনে কি শিখেছো একটু মনে করে দেখো। প্রপার নাউন মানে হলো আমি, তুমি, নাম, নির্দিষ্ট নাম, মনে আছে? এই যে এবার খেয়াল করে দেখো, এই কমন নাউন এবং প্রপার নাউনের সম্পূর্ণ তুমি যদি ধারণা পেতে চাও, তাহলে আমার মনে হয় এই বক্সটা তোমার ভালো করে দেখা দরকার। সো আমি তোমাদেরকে বলবো, যাদের কাছে বই আছে দারুণ করে এই অংশটা দাগিয়ে নাও। যেমন দেখো, আমি এখানে একটা কাজ করবো, তোমাদের আরেকটা জিনিস তোমাদের লিখতে বলবো। এটার পাশে এই প্রপার নাউন বা এই বক্সের নিচে তোমরা লিখে নাও শর্টকাট, লিখে নাও শর্টকাটটা হলো PCC, এটা একটু লিখে নাও। আর এখন এই PCC বলতে আমরা কি বলছি একটু সেটা পাশে লিখে দিচ্ছি। সেটা হলো ফার্স্টে প্রপার, প্রপার থেকে আমরা দেখবো কমন, এবং সবার শেষে দেখবো কালেকটিভ। এই নাউনগুলো কিন্তু একে অপরের সঙ্গে দারুণভাবে সম্পৃক্ত। আমি এই জন্য এটাকে মনে রাখার জন্য তোমাদের একটা কৌশল বলে দিচ্ছি। PCC এটা হচ্ছে নাউনের ক্রমান্বয়, এইভাবে গঠিত হয়। লাইক এবার আমি তোমাদের একটা বিষয় বলি, যেমন প্রপার, আমি বললাম, ভালো করে বুঝে নাও, প্রপারের আমি একটা নাম বলবো, নাম কি, ধরো আমি বললাম হচ্ছে রানা, ওপরে আছে ওগুলো, এখানে বোঝাতে আমার সুবিধা হবে তাই লিখছি মতিন। ওকে, রানা মতিন। আচ্ছা বলো তো, রানা এবং মতিন এইটাকে আমরা সাধারণত কি নামে ডাকতে পারি? কি বললে তারা আওয়াজ দেবে, জবাব দেবে? আমরা তাকে ম্যান বলতে পারি। ভালো করে বোঝো, বলতে পারি না? আবার আমরা তাকে কিন্তু স্টুডেন্টও বলতে পারি। কোনো সমস্যা আছে? বলতে পারি কিন্তু। এবার আসো, রানা, মাতিন, এরা কিন্তু কমন নাউন হয়ে গেছে। এই যে কমন নাউন, এটা কমন নাউন, একটি সাধারণ নাম হয়েছে। এরা কালেকটিভ কখন হবে? কালেকটিভ হচ্ছে জীবনে কি হতে চায়, লক্ষ্যটা কি। আমি কিন্তু গতদিনে তোমাদের এই কথাটি বলেছিলাম, আমি কি হতে চাই সেটাই কালেকটিভ। সো সে ভবিষ্যতে ধরো পুলিশ হবে, ভবিষ্যতে ধরো আর্মি হবে, ভবিষ্যতে ধরো সে র্যাব হবে, রাইট, নেভি বাহিনীতে যোগদান করবে, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। বাট এখন প্রশ্ন হচ্ছে এখানে যেটা, যে স্যার তাহলে তো সে ভবিষ্যতে ডক্টরও হতে পারে, তাহলে ডক্টরটা কি আসলে কালেকটিভ নাউন? নেভার। এই জায়গাতেই মোস্ট অফ দ্য স্টুডেন্টস বা লার্নারের সমস্যা। তোমরা আজকে সেই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমরা ডক্টরটাকে কেন কালেকটিভ নাউন বলতে পারছি না, পুলিশ, আর্মি, র্যাবকে কেন আমরা আসলে কালেকটিভ নাউন বলবো। ঠিক আছে, আরেকটি বিষয় এখানে ছোট্ট করে টাচ দিয়ে রাখি, যখনই কোনো কিছু কালেকটিভ হবে
সেখানে সমগ্র জিনিসটা একটা ইউনিটের মতো কাজ করবে। এটা যেন মনে থাকে তোমাদের, ইউনিট মানে একসাথে থাকলেই, গায়ে পোশাক থাকলেই সেই ক্ষমতাটা সে দেখাতে পারবে। একটা ইউনিট, একটা সত্তা, ভালো করে বুঝো। কালেকটিভ মানে হলো দল, বাহিনী বা গুচ্ছ। আমি কালেকটিভে যে সেটা আরো ক্লিয়ার করব। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে আমরা ডক্টরকে, নার্সকে কেন আসলে আমরা কালেকটিভ বলতে পারি না, কেন আসলে কালেকটিভ বলতে পারি না, এর সমস্যাটা আসলে কোথায়। সমস্যা হচ্ছে তুমি ডাক্তারকে কখনো বাহিনী বলতে পারো না, ডাক্তারকে কোনো গুচ্ছ বলতে পারো না, নার্সকে কোনো বাহিনী বলতে পারো না, নার্সকে কোনো গুচ্ছ বলতে পারো না। ভালো করে বুঝে নাও। বাট এখানে যতগুলো শব্দ তুমি পাবে সবগুলোকে গুচ্ছ বলতে পারবে। এক, আরেকটি কথা আরেকভাবে প্রমাণ করতে পারো, সেটি হলো কালেকটিভ নাউন এরা সবসময় একটা নীতি এবং আদর্শ নিয়ে চলে। যেমন পুলিশ যখন তার গায়ে ড্রেস থাকে তখনই কিন্তু সে পুলিশ। তুমি একজন মানুষকে পুলিশ বলতেই পারো ড্রেস খোলার পর, বাট বেসিক্যালি পুলিশ হচ্ছে যখন সে ওই আদর্শ মেনে চলে এবং পোশাকটা পরে। তো সেক্ষেত্রে আর্মি বলো, র্যাব বলো, পুলিশ বলো, সবাই কিন্তু একটা গণ্ডির ভিতরে থাকলে, পোশাকের ভিতরে থাকলে, একটা বাহিনীর মতো ভাব থাকলে তবেই কিন্তু সে কালেকটিভ হতে পারে। কিন্তু যখনই তার গায়ের ড্রেসটা সে খুলে ফেলবে, একটা পুলিশ তার গায়ের ড্রেস খুলে ফেললো, সে একটা কোয়ার্টার থেকে বের হয়ে আসলো, পুলিশ কোয়ার্টার থেকে বের হয়ে আসলো, তার ডিউটি শেষ করে সে বাসায় চলে আসলো, তখন কিন্তু সে সাধারণ একটা ম্যান, একটা মানুষ হয়ে গেল। তার একটা সাধারণ প্রপার নেম, সে একজন রানা হয়ে গেল। ঠিক আছে, এবার আসি যে ডক্টরকে কি আমি এইভাবে বোঝাতে পারি না যে ডক্টর তো অনেক মানুষের ডক্টর? নেভার। ডক্টরের কথাটা আমি বলি, যেমন এক জায়গাতে অনেক মানুষ আছে তারা ডাক্তার, এক জায়গাতে অনেক সেবিকা রয়েছে তারা সবাই হচ্ছে নার্স। এটা তার সেখানকার পদবি। কিন্তু তুমি চাইলেই কিন্তু বাসাতে এসে একটা চেম্বার খুলে আলাদা করে তোমার ডাক্তার প্রফেশনটাকে তুমি চালু রাখতে পারো। বাট আর্মি, র্যাব এইগুলো কিন্তু হচ্ছে গুচ্ছ বা বাহিনীর সঙ্গে লাগাত যতদিন থাকবে, রিটায়ার্ড করার পর, সহজ করে বলি, রিটায়ার্ড করার পর কিন্তু তুমি ইচ্ছা করলেই তোমার বাসাতে তুমি ডাক্তার হতে পারছো, তুমি একটা প্রতিষ্ঠান তোমার বাড়িতে দিয়ে নার্স হতে পারছো। বাট রিটায়ার্ড করার পর তুমি একটা গুচ্ছ থেকে যখন বের হয়ে আসলে, বাহিনী থেকে বের হয়ে আসলে, দল থেকে বের হয়ে আসলে, তখন কিন্তু তুমি তোমার নিজেকে পুলিশ বলতে পারবে না, আর্মি বলতে পারবে না, র্যাব বলতে পারবে না। হ্যাঁ, এটা বলতে পারবে ওয়ান্স আপন এ টাইম, একসময় আমি পুলিশ ছিলাম, আমি আর্মি ছিলাম, আমি র্যাব ছিলাম। বাট রিটায়ার্ড করার পরে তুমি নিজেকে প্রমাণ করতে পারো যে না, আমি এখন ডাক্তার, আমি বাড়িতে একটা চেম্বার দিয়েছি, আমি নার্স, আমার নিজের বাড়িতেই একটা কি বলে ক্লিনিক আছে, সেখানে আমি নার্স। সো এই বিষয়টা তোমাকে বুঝতে হবে, এগুলো হচ্ছে একটা সত্তার নাম, একবার জয়েন্ট হয়ে থাকা, এই কালেকটিভ গ্রুপ, মনে থাকবে একেবারে মিশ্রণ। এর মধ্যে দিয়ে আশা করি কিছুটা ধারণা পেয়েছো। হ্যাঁ, এই যে অলরেডি বলা শুরু করেছে স্যার ডাক্তার তো মেডিকেল গ্রুপ হিসেবে থাকে। হ্যাঁ, কিন্তু ডাক্তার যখন মেডিকেল গ্রুপ থেকে বের হয়ে আসে তাও কিন্তু বাড়িতে বসলে তাকে আমরা ডাক্তার বলতে পারি। বাড়িতে যদি চেম্বার নিয়ে বসে তাও আমরা তাকে ডাক্তার বলতে পারি। কিন্তু বাড়িতে পুলিশ, আর্মি, র্যাব আলাদা করে কোনো ডিউটির অপশন নেই। ওই পোশাকই পড়তে হবে এবং ওই সার্কেলের ভিতরে থাকতে হবে, তবেই কিন্তু সে পুলিশ। আশা করি কিছুটা টাচ পেয়েছো, বাকিটা আরো ক্লিয়ার হয়ে যাবো। সো যেটা বলছিলাম, নাউনের ক্রমান্বয় হচ্ছে প্রথমে প্রপার নাউন, তারপরে প্রপার থেকে তৈরি হয় কমন নাউন এবং তারপরে তৈরি হয় কালেকটিভ নাউন। আর এই দুটো কিন্তু কালেকটিভ নয়, এটা তো বুঝলে। সো এই বিষয়গুলো নিয়ে সমস্যা হয় অনেকের। আচ্ছা, তাহলে আমি তোমাকে যদি বলি পোয়েট, বলো তো এই পোয়েটটা কি হতে পারে? পোয়েট এটা কি নাউন? এই তো এখানে দেখতে পেয়েছো কমন নাউন। আচ্ছা, আমি একটু পাশে লিখে দিলাম পোয়েট। দেখো আমি কিন্তু যখন বলছি কবি, সকল কবিকে আমি মিন করছি। পোয়েট ইজ ইকুয়াল টু কমন নাউন। কারো কারো কাছে কিন্তু কঠিন লাগতে পারে, ডন্ট বি ফ্রেড, হতাশ হও না, লেগে থাকো, খালি দেখতে থাকো। ও আচ্ছা, পুলিশ বানানটা মিসিং হয়েছে, একজন বলছে হ্যাঁ ঠিক আছে, দেখে ঠিক করে নিও। সো এখানে আমি যেটা বলছিলাম, পোয়েট মানে হলো কবি, এটা কমন নাউন। আচ্ছা বলো তো এটার প্রপার নাউন কি হবে? আলাদা করে আমরা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা বলবো নজরুল, ঠিক আছে? সো এইগুলোর নাম হবে প্রপার নাউন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কমন নাউন হলো, প্রপার নাউন হলো, এটা কালেকটিভটা কি? আসলে কালেকটিভ বলতে গেলে তখন এ গ্রুপ অফ পোয়েটস ইউজ করতে হবে, মানে যেখানে গ্রুপ কথাটি লাগানো যাবে। তবে বলে রাখি সবগুলোরই কিন্তু কালেকটিভ নাউন হবে কোনো মানে নেই, বাট বেশিরভাগ নাউনগুলোর কিন্তু প্রপার এবং কমন নাউন রয়েছে। এইবারে এখানে দেখে নাও, ম্যান, আমরা রানা, মতিন, রবিনকে ম্যান বলছি, ভালো কথা। পোয়েট এই যে দেখো, নজরুল ইসলাম, জন কিটস, লর্ড বাইরন, ওকে। ওশান আলাদা করে নাম বলছি প্রপার, প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, রাইট। কান্ট্রি একটা কমন নাউন, কান্ট্রিকে আলাদা করে নাম দিচ্ছি, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, রাইট। বিল্ডিং, এখন বিল্ডিং এর নাম দাও, যে বুর্জ খালিফা, প্রিন্স টাওয়ার, আলাদা করে নাম দিচ্ছ, ঠিক আছে? এবার একটা বিষয়, গতদিনে যেটা তোমরা শিখেছিলে একটু মনে করে দেখো, প্রপার নাউন মানে কিন্তু তার স্টার্টিং লেটারটা কিন্তু কি হবে? ক্যাপিটাল হবে, এবং প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল হয়েছে, এটা বাধ্যতামূলক। প্রপার নাউন তুমি যেখানেই বসাও না কেন, যে ঢঙেই বসুক না কেন, অলওয়েজ প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল হবে, হয়েছে। তাহলে গতদিনের আলোচনা কিন্তু এখানে প্রুভ হচ্ছে। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার কমন নাউনের ক্ষেত্রেও তো এখানে ক্যাপিটাল হয়েছে, কেন হয়েছে? আসলে কমন নাউনের ক্ষেত্রে ক্যাপিটাল করা বাধ্যতামূলক নয়, তুমি এখানে ম্যান দিতে পারো, ছোট হাতে দিতে পারো, কিন্তু আমি এটা কেন দিয়েছি জানো? বাক্যের শুরুতে বা বক্সের শুরুতে বসানো ছিল তাই, ঠিক আছে? সো কমন নাউন স্মল হতে পারে, ক্যাপিটাল হতে পারে, সেটা জায়গার উপর ডিপেন্ড করবে। বাট প্রপার নাউনের স্টার্টিং লেটারটা কোনোভাবেই কখনো স্মল হবে না। এভাবে আমরা প্রপার নাউন চিনতে পারি। আর কমন নাউন তো বুঝেই ফেলবো যে সামগ্রিক নেম। আচ্ছা, এবার অজানা কথা আমরা প্রবেশ করব। অজানা কথা আন্ডারলাইন করো, খুব ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন এটি। কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে, তাহলে কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে, আমরা কাজ করব। নিচের উদাহরণটা দেখার আগে আমরা একটা আগে কমন নাউন লিখবো, সেটা হচ্ছে পোয়েট। আচ্ছা, কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে, আচ্ছা এবার একটা প্রপার নাউন লিখবো, নজরুল, ঠিক আছে? তাহলে কিন্তু কথাটা আমাদের এইবার এটার সঙ্গে মিলে গেল যে কমন নাউন, এই যে কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে, এই যে প্রপার নাউনের পূর্বে বসে গেছে না, রাইট? তাহলে উভয়ই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আচ্ছা, তাহলে দেখো এবার অদ্ভুত বিষয়, আমি কাউকে যদি বলি যে পোয়েট নজরুল, এবং আরেকটি যদি আমি বলি
এইটা পোয়েট নজরুল। এই দুইটা দিয়ে আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে বলো তো কোনটা সঠিক, অনেকের কাছে মনে হবে যে এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। কেন ঠিক আছে? নজরুলটা হচ্ছে প্রপার নাউন বড় হাতের, আর পোয়েটটা হচ্ছে কমন নাউন, আমার করার দরকার নেই। কিন্তু কথাটা ভুল। প্রপার নাউনের পূর্বে যদি কখনো কোনো কমন নাউন বসে যায়, তাহলে দুটো মিলে একসাথে কিন্তু তারা প্রপার নাউন হয়ে যাবে। এটা আমরা অনেকেই জানি না, একটু ভালো করে জেনে রাখবো। পোয়েট নজরুল, কবি নজরুল, রিভার বুড়িগঙ্গা, সো একসাথে এই দুটো মিলে কিন্তু প্রপার নাউনে পরিণত হবে। আর প্রপার নাউন হয়েছে বলেই দেখো দুইটা কিন্তু স্টার্টিং লেটার কিন্তু বড় হাতের হয়ে গেছে, ক্যাপিটাল হয়ে গেছে। সো এখানে খেয়াল করে দেখো এবার, কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে তাহলে উভয়ই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এটা তোমাদের কোথায় আসবে জানো? তোমরা বিশেষ করে যারা ওই যে পাংচুয়েশন মার্কস পড়ো, ক্যাপিটালাইজেশন ছোট হাতের বড় হাতের অক্ষর করতে হয়, ওই জায়গাটায় আই ওয়ান্টেড টু স্পিক টু ডক্টর আফতাহি, যে আমি ডক্টর আফতাহির সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। খেয়াল করো, ডক্টর হচ্ছে কমন নাউন, আফতাহি একজন ব্যক্তির নাম বড় হাতের, কিন্তু এখানে দেখো কমন নাউনের স্টার্টিং বড় হাতের হয়েছে, আবার প্রপার নাউনের বড় হাতের হয়েছে। এখন এই সবটুকু নাম একসাথে আমি কি শিখালাম? প্রপার নাউন হয়ে গেছে। এটা যে প্রপার নাউন কিভাবে প্রমাণ করবে? প্রথম কথা হলো যে আফতাহি মানেই হলো এখানে ডক্টর, তাই না? সো একে অপরের হচ্ছে পরিপূরক, অনেকটাই কমপ্লিমেন্টের মতো, বাট কমপ্লিমেন্ট নয়। আচ্ছা, এবার দেখো এই জিনিসটা তুমি যদি জেনে যাও, তাহলে ভবিষ্যতে তোমার কি ধরনের সুবিধাগুলো হবে। এরকম একটা মরুভূমির ভিতরে আমি বাক্যটি দিলাম, ঠিক আছে, এবং এই দুটো বাক্য তোমাকে দেওয়া হলো, দিয়ে বলা হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক আনসারটি বেছে বের করো। একেবারে সত্যি করে বুকে হাত দিয়ে শপথ করে মনে মনে বলবে যে এই যদি দুটি বাক্য দিয়ে তোমাকে বলতো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে তুমি সত্যি করে বলবে প্লিজ যে তুমি কোনটা দিতে। আজকের ক্লাস অ্যাটেন্ড না হলে সম্ভবত তোমার কাছে কোনটা মনে হতো? অনেকে বলছে বি, অনেকে বলছে এ, রাইট? এই মুহূর্তে তো আমার কাছে কোনো ম্যাগনিফাইং গ্লাস নেই যে আমি বের করবো। তো যাই হোক, কেউ না কেউ তো ভুল করতোই। আশা করি আজকের পরে এই ভুলটি আর হবে না। ঠিক আছে, আমরা বুঝে নিয়েছি যখন প্রপার নাউনের পূর্বে কোনো কমন নাউন বসবে তখন সেটা দুটো কিন্তু কি হয়ে যাবে? ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমি যদি বলি আই নো রিভার পদ্মা, আমি এবার তোমাদেরকে ছোট্ট একটা কাজ দিচ্ছি, দেখি তোমরা কয়জনে বেছে বের করতে পারছো। আমি 3টা দিলাম, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক আনসারটি বেছে বের করো। এবার কোনটা রাইট হয়েছে? এবার কিন্তু আশা করি আর সেই সমস্যা হবে না। প্রথম কথা হচ্ছে রিভার ইটস আ কমন নাউন, সাধারণ নাম, আর স্পেসিফিক নেম হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। তার মানে আগেটা হচ্ছে কমন নাউন, পরেরটা হচ্ছে প্রপার নাউন। এভাবে কমন নাউন আর প্রপার নাউন যখন দুটোই একসাথে বসে তখন দুটোই কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে রাইট উত্তর হচ্ছে আমাদের সিনেমাটা। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এখন যারা আনসার করছো অনেক কনফিডেন্স, মানে আত্মবিশ্বাস নিয়ে আনসার করছো, প্রচুর কনফিডেন্স, বাট এর আগে সত্যিকার অর্থে আমার মনে হয় অনেকেই একটা ভুল করার পসিবিলিটি রয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার নেক্সট লাইক দেখো, কমন নাউন কোনো সেন্টেন্সে একা একা বসে না। কমন নাউন কোনো সেন্টেন্সে একা একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, নতুবা কমন নাউনটি প্লুরাল হবে। মনে আছে একবারে প্রথমে আই বট আ হর্স, হর্স ইজ আ সিম্বল অফ পাওয়ার, আমি সেখানে কিন্তু এই রুলটা ক্লিয়ার করেছিলাম। ক্লিয়ার? ফর এক্সাম্পল এবার দেখো, আই নো দ্য বয়, ওকে, বয় কমন নাউন, একটা সাধারণ নাম। আমি কিন্তু রানা, রাতুল আমি এরকম করে আলাদা করে বলছি না, আমি কমন নাউন বলছি, বয়, গার্ড। সো এর আগে দা আছে, এই যে আর্টিকেল বসেছে এবং সিঙ্গুলার কমন নাউন বয় বসেছে, অতএব বাক্যটি রাইট। আই লাইক দ্য টিচার, ওকে, টিচার, তার আগে আর্টিকেল বসেছে, অতএব বাক্যটি রাইট। আই অ্যাপ্রিশিয়েট দ্য পোয়েট, আমি কবিকে প্রশংসা করি। সো এখানে কি পোয়েট কমন নাউন, তার আগে কি বসলো? আর্টিকেল বসলো, সো বাক্যগুলো রাইট। কিন্তু সাবধান, এই সাবধানে আমি তোমাদেরকে একটু স্টার মার্ক দিতে বলবো, বা এখানে একটু দাগিয়ে নেবে, কারণ এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক। কেমন দেখো, আই নো বয়, ভুল। কেন ভুল? কমন নাউন একা একা কোনোভাবেই বসে না, বসবে না। সো এটা না করে আমাদের করা উচিত ছিল এ বয় অথবা দা বয়, আর্টিকেল তোমাকে দিতেই হবে। আই লাইক টিচার, কমন নাউন একা একা বসবে না, তাহলে আমাকে দিতে হবে এ টিচার অথবা দা টিচার, অথবা আরেকটা জিনিস করা যাবে, সেটা হচ্ছে টিচার্স দিতে পারবে, বয়েজ দিতে পারবে। হ্যাঁ, সো আই অ্যাপ্রিশিয়েট পোয়েট, কমন নাউন একা একা বসেছে, মারাত্মক অপরাধ হয়েছে। তাহলে কি করতে হবে? বলতে হবে এ পোয়েট অথবা দা পোয়েট অথবা পোয়েটস। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে প্রত্যেকটা প্লুরাল করে দিতে পারি। ঠিক আছে, আমি আগেটা দিলাম না, আমি একটু দিয়ে দিই, কারণ অনেকে আবার ঠান্ডা মাথায় পরে দেখে, তো আমি সেই জন্য চেষ্টা করছি সঠিকটা দেওয়ার জন্য। অ্যান্ড দেন এখানে আমরা দিতে পারি বয়েজ। সো বোথ আর রাইট। তাহলে দেখো এইগুলো হচ্ছে ভুল, এইগুলো হচ্ছে সঠিক। প্লিজ এগুলো একটু ভালো করে দেখে রেখো। তবে এই সেন্টেন্সগুলোকে যেভাবে লেখা যায় অলরেডি আমি বলে দিয়েছি, কিন্তু তুমি বয়েজ বলতে পারছো, টিচার্স বলতে পারছো, পোয়েটস বলতে পারছো, রাইট? এভাবে তুমি লিখতে পারো। আমরা কমন নাউনের ফ্যাক্ট শেষ করেছি। নাও জাম্প টু কালেকটিভ নাউন। কালেকটিভ মানে হলো সমষ্টি। আমি এখানে সমষ্টিতে তোমাদের সবাইকে আন্ডারলাইন করতে বলবো, মানে বারবার খালি সমষ্টির দিকে তাকাবে, বারবার খালি গ্রুপের দিকে নজর দিবে, যে ওরা গ্রুপের মধ্যে আছে কিনা, গ্রুপের বাইরে আসলে ওদের ওই নামটা আছে কিনা। মনে থাকবে কথাটা? একসাথে থাকলে, গ্রুপ থাকলে তাদের নাম। এবার এই কথাটিতে তোমাদেরকে আমি বলবো একটু দাগিয়ে নাও, এই কথা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা। কালেকটিভ নাউন মূলত নিচের উল্লেখিত গ্রুপগুলোকে বোঝায়। মনে থাকবে, নিচের গ্রুপের বাইরে কোনো নাউন কালেকটিভ হবে না। এখানে আমরা শর্টকাটে বলতে পারি এ গ্রুপ অফ হার্ভিভর অ্যানিমালস। হার্ভিভর মানে হচ্ছে তৃণভোজী, যারা ঘাস খায়, ঘাস জাতীয় খাবার খায়। এই টাইপের যে প্রাণীগুলো আছে, গ্রুপ মানে একসাথে, যেমন ওই যে ক্যাটল, একটা শব্দের সঙ্গে তোমরা ইন্ট্রোডিউস না, ক্যাটল, গবাদি পশুর ঝাঁক বা দল, রাইট? এরকম। সো হার্ড, এইগুলোকে গ্রুপ অফ হার্ভিভর বা তৃণভোজী প্রাণীদেরকে একসাথে হার্ড বলা হয়। আচ্ছা, বিষয়টা হলো যে অনেকের বুঝতে হয়তো বা কষ্ট মনে হতে পারে যে ওই যে এক কথায় প্রকাশ আছে না, এটা হচ্ছে এক কথায় প্রকাশ। এ গ্রুপ অফ বার্ডস, অনেকগুলো পাখির মিশ্রণকে একসাথে কি বলা হয়? ফ্লক বলা হয়, রাইট? এ গ্রুপ অফ
ক্যানাইন ইনসেক্টস, ইতর টাইপের মানে এই নোংরা টাইপের যে প্রাণীগুলো সেগুলোকে শর্ম বলা হয়। এগুলোকে বলা হয় এক কথায় প্রকাশ। এটা বিস্তারিত আর এটা হচ্ছে এক কথায় প্রকাশ। যেমন আমরা বাংলায় বলি না যে পা হতে মাথা পর্যন্ত, সেটাকে কি বলে? আপাদমস্তক। কি করতে হবে বুঝতে পারে না, কিং কর্তব্য বিমূঢ়। ওই রকম ভাবে এই গ্রুপ অফ বার্ডস মানে হলো ফ্লক। এই গ্রুপ অফ ক্যানাইন ইনসেক্টস, ইতর টাইপের যে প্রাণী সেগুলোকে বলা হয় শর্ম। মানে এইগুলোর দিকে তোমাকে নজর দিতে হবে না, এগুলো শুধুমাত্র শিরোনাম তোমাকে বোঝানোর জন্য। শোল মানে হলো এই গ্রুপ অফ ফিশ, মাছের ঝাঁক। অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে শোল এটা কি নাউন। অনেক অ্যাডমিশন টেস্টে অনেক বড় বড় পরীক্ষাতে আসছে যে শোল এটা কি নাউন। শোল এটা হচ্ছে কালেক্টিভ নাউন। তো এখানে যতগুলো নাউন আছে, এইখানে যে পাশে নাউনগুলো আছে এগুলো নাউনের নাম কি? কালেক্টিভ নাউন। এটা যেন মনে থাকে, বোর্ড সিরিজ। আর এই পাশে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, ক্রাউডের ভেতরে আসি। এ গ্রুপ অফ পিপল, অনেকগুলো মানুষের একটা গ্যাদারিংকে আমরা কি বলি? ক্রাউড বলি না, জনতা বলি। স্টাফ, স্টাফ এ গ্রুপ অফ পিপল হু আর ইন দ্য সেম প্লেস। এইখানটাই হলো মেন সমস্যা। এখানটাই হলো মেন সমস্যা। কিভাবে সমস্যা হয় একটু ভালো করে ক্লিয়ার হয়ে যাও, তাড়াহুড়া করা যাবে না। এ গ্রুপ অফ পিপল হু ওয়ার্ক ইন দ্য সেম প্লেস, একই স্থানে কাজ করে যারা, তাদেরকে কি বলা হয়? তাদেরকেও কিন্তু কালেক্টিভ বলা হয়। ওকে, ভালো কথা। এখন এখানে সে তোমার যুক্তি আসতে পারে, আমি ওইটাই ঘুরে ফিরে বারবার নিচ্ছি যে স্যার তাহলে কি আমি ডক্টর, তারপরে নার্স, রাইট? যে স্যার তাহলে কি ডক্টরকে কি আমি বলতে পারি না তারাও তো একটি স্থানে কাজ করে? তারা তো একসাথে কাজ করে, বাট তাদেরকে তো আমরা গ্রুপ বলতে পারছি না, ওরা তো গ্রুপ থেকে আলাদা। এই গ্রুপের বিষয়টা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। যদি এটা মনে না হয় তাহলে কিন্তু ডক্টরকেও তোমাদের কিন্তু কালেক্টিভ নাউন মনে হবে। আর বোর্ডের ক্ষেত্রে বেসিক্যালি এই গ্রুপ অফ প্রফেশনাল পিপল। প্রফেশনাল পিপল বলতে হচ্ছে ওই যে জুরি বোর্ড আছে না, জুরি বোর্ড, বিচার কাজে নিয়োজিত অনেকগুলো মানুষ। এরপরে আছে সিরিজ, বিভিন্ন টাইপ অফ মুভি। সো মুভি, ড্রামা, বুক এপিসোড, বিভিন্ন বইয়ের একসাথে একটা কালেকশনকেও কিন্তু তোমার কালেক্টিভের ভিতরে রাখা যায়। যেমন ধরো আলিফ লায়লা, রাইট? এগুলো হচ্ছে কালেক্টিভ। তাহলে কালেক্টিভের ক্ষেত্রে কথাটাকে একবারে সবার শেষে এসে যেটা আমি আবার রিপিট করবো সেটা হলো একসাথে, মানে এ গ্রুপ বলা যাবে, মানে এগুলোকে তুমি গ্রুপ বলতে পারবে। বাট কমন যে জিনিসটা সেটাকে তুমি গ্রুপ বলতে পারবে না। ঠিক আছে? আমি তোমাদেরকে বলবো গ্রামার হচ্ছে একটি সংবিধানের নাম। এই ক্যাটাগরিতে যারা যারা পড়বে, এই সবের ভিতরে যারা যারা পড়বে তারা সবাই হচ্ছে কালেক্টিভ নাউন। তারা সবাই কি? কালেক্টিভ নাউন। আর সবসময় তোমাকে যেটা ডিস্টার্ব করবে সেটা আমি একটু আলাদা করে দিই আগে, তাহলে তোমার জন্য বেটার হবে। সবসময় অনেকে দেখি যে ডক্টর, তারপরে নার্স, তারপরে স্টুডেন্ট, কয়েকটা নিয়ে খুব তর্ক করে। স্টুডেন্ট, এই কয়েকটা আমি তোমাদেরকে আলাদা করে চিনিয়ে দিলাম, যেটা আসলে কালেক্টিভ তো নয়। কেন নয় সেটা কিন্তু রিজন আমি বলেছি। ঠিক আছে? বিকজ এগুলোর সঙ্গে তুমি কখনোই বাহিনী, দল, গুচ্ছ বলতে পারবে না, কারণ এরা নিজেদেরকে গুচ্ছের বাহিরে যেও চাকরিরত অবস্থায় ডাক্তার, চাকরি জীবন শেষেও নিজেকে ডাক্তার বলে প্রমাণ দিতে পারে, পারে কিনা? বাট চাইলেই কিন্তু ক্যাটেল একসাথে যখন থাকবে সেটা ক্যাটেল, গবাদি পশুর ঝাঁক, কিন্তু যখন সে আলাদা হয়ে যাবে তার কিন্তু নাম হবে। সো আমি এই বিষয়টা আরেকবার ক্লিয়ার করি। আমি সেটা হলো, ধরো আমি তোমাকে বললাম কাউ, বলো তো কাউ কি নাউন? কাউ কমন নাউন, আমি টাইম ওয়েস্ট করবো না, কমন নাউন। ভালো কথা। আমি বললাম যে বলো তো এটা প্রপার নাউন কি? প্রপার নাউন, আমি নাম ধরে ডাকছি যে রেড কাউ, আদর করে অনেকে বলে লালু ভুলু কাউ, বলে না এরকম? আচ্ছা, সো এরকম রেড কাউ, হোয়াইট কাউ, আলাদা করে স্পেসিফিক যখন আমি নাম দিচ্ছি তখন সেগুলো নাম হয়ে যাচ্ছে প্রপার নাউন। আর যখন কালেক্টিভ হচ্ছে তখন কিন্তু কি হয়ে যাচ্ছে? ক্যাটল হয়ে যাচ্ছে। এই ক্যাটল মানে হলো যে একটা ঝাঁক, মানে যে ঝাঁকে অনেকগুলো থাকবে, ওই ঝাঁক থেকে যখনই একটা গরু বের হয়ে আসবে তখন তার নাম হয়ে যাবে এ কমন নাউন, এটা একটা গরু। আর যদি আলাদা করে নাম দাও তাহলে নাম হবে প্রপার নাউন। সো একটা ঝাঁকের ভিতরে থাকতে হবে এ গ্রুপ অফ কাউজ। মানে তোমাদের সুবিধার্থে আমি বললাম, যদিও এটার সঙ্গে গ্রুপ কথাটি অতটা যায় না, তারপর আমি দিয়ে দিলাম। এইটুকু জানলে হয়ে যায়, বাকিটা নিজের আবিষ্কার করতে পারবে। হ্যাঁ, একজন বলেছে পড়াশোনা শেষে তো আর স্টুডেন্ট থাকে না। হ্যাঁ, যতদিন সে স্টুডেন্ট থাকলো কমন নাউন, স্টুডেন্ট শেষে যখন সে কি হয়ে যায়, তার জীবনে স্বপ্ন পূরণে র্যাব, বিডিআর, পুলিশ হয়, তখন সে কালেক্টিভ হয়ে যায়। সমস্যা কি? আর পড়াশোনা শেষ করার পর তো নিজেকে স্টুডেন্ট বলে প্রমাণ দেয় না। প্রমাণ দেয় কি? নিজেকে তো আর স্টুডেন্ট বলে না, তার অন্য একটা নাম হয়ে যায়। ওকে, সো এটা আমরা বুঝে ফেললাম। এবার তোমরা যে কাজটি করবে, সবচাইতে বহুল ব্যবহৃত যে কালেক্টিভ নাউনগুলো বেশি বেশি দেখা যায় সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো ঝটপট তোমরা জাস্ট এটা মুখস্থ করে নেবে। ঠিক আছে? জুরি, কমিটি, ক্রাউড, গভর্নমেন্ট। এসে গভর্নমেন্ট শব্দটা নিয়ে অনেক প্রবলেম হয়। গভর্নমেন্ট সমষ্টি। তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে গভর্নমেন্ট বিষয়ে আমি একটা কথা বলি। গভর্নমেন্ট বলতে আমরা কাকে মিন করছি? আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, রাইট? পুরো একটা সমষ্টিকে মিন করছি। মানে এমনটি ভাবার দরকার নেই, আমরা অনেকে ভুল করি যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মানেই উনি গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার খালেদা জিয়া মানেই গভর্নমেন্ট, এরকম নয়। পুরো মেম্বার অফ পার্লামেন্টস, তাদের যত তোমার সদস্য আছে সবগুলো মিলেই কিন্তু হচ্ছে গভর্নমেন্ট। এটা কিন্তু একটা সমষ্টিকে বোঝায়, রাইট? সো এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। পুলিশ, হ্যাঁ, এরকম একটা দিয়েছি। সো কালেক্টিভ নাউনের ক্ষেত্রে সমষ্টি কথাটা সর্বদাই গুরুত্ব পাবে। সমষ্টি, দেখো প্রত্যেকটাতে আমি সমষ্টি কথা লিখে দিয়েছি, ভালো করে একটু দেখে নিও। এবার অজানা কথা আসো, এখানে একটু স্টার মার্ক দাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি, কালেক্টিভ নাউন এরপরে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। লেটস সি, এবার আমরা যা শিখলাম, ভবিষ্যতে এই কালেক্টিভ নাউন তোমাকে কত রকম ভাবে ডিস্টার্ব করবে একটু খেয়াল করে দেখো। সো এখানে বলা হলো যে কালেক্টিভ নাউন, সো কালেক্টিভ নাউন আগে আর্টিকেল বসতে পারে নির্দিষ্ট অর্থে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কালেক্টিভের আগে আর্টিকেল বসতে পারে, মানে এখানে যতগুলো নাউন রয়েছে আর্টিকেল বসতে পারে, সমস্যা নেই। সো দ্য গভর্নমেন্ট হ্যাভ অথবা হ্যাজ enacted a law. সো সরকার একটা নিয়ম চালু করেছে, একটা আইন জারি করেছে। এখন এই কোয়েশ্চেনটা প্রচুর আসে। এরপরে তুমি ভার্বটা কি নেবে? দেখো বলা হচ্ছে কালেক্টিভ নাউন, এই যে কালেক্টিভ নাউন, এরপরে আমরা যে ভার্বটা নেব সেই ভার্বটা হবে সিঙ্গুলার। সো এখন তোমাকে দুটোর মধ্যে থেকে সিঙ্গুলার ভার্বটা বেছে নিতে হবে। তো বলো তো সিঙ্গুলার কোনটা? মনে আছে সিঙ্গুলার চেনার নিয়ম বলেছিলাম, হি এর পর যে ভার্ব হবে তারা সবাই হচ্ছে সিঙ্গুলার। এবার বলো তো হি হ্যাভ হয় না হ্যাজ হয়?
আচ্ছা, এই হ্যাজ হয়, তার মানে হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার। সো এখানে রাইট উত্তর হচ্ছে হ্যাজ। তার মানে এখানে যতগুলো অপশন রয়েছে যা আছে যখনই কোথাও সাবজেক্ট হিসেবে বসবে এরপরে ভার্ব হবে সিঙ্গুলার। এই যে শব্দগুলো একটু ভালো করে দেখে নিও, হ্যাঁ, এগুলো পরে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমি যদি এখন এরকম বলি যে অডিয়েন্স, অডিয়েন্স ইজ অথবা আর ভেরি চেয়ারফুল। সো এইবার আমি তোমাকে বললাম যে অডিয়েন্স ইজ অথবা আর চেয়ারফুল। তো অনেকে কি মনে করে জানো, অনেকে মনে করে অডিয়েন্স সর্বনাশ, কত দর্শক শ্রোতা, অনেক মানুষ হতে বার হবে। নেভার, এটি হলো ভুল। সো রাইটটা কি হবে, রাইটটা হবে এখানে ইজ। সো কালেকটিভ নাউন বেসিক্যালি যখনই বাক্যের সাবজেক্ট হচ্ছে অবভিয়াসলি আমরা কি দিচ্ছি, ভার্ব সিঙ্গুলার করছি। ক্লিয়ার? এখানে যতগুলো শব্দ বললাম এগুলো আবার প্লুরাল হতে পারে। আমি এইবার সেই জায়গাটা প্রবেশ করছি। আসো এবার নাউন অফ মাল্টিটিউড। মাল্টিটিউড মানে হচ্ছে বহুমাত্রিক, বহুময়, মানে অনেকগুলোকে একসাথে বোঝাবে। সো এবার নতুন একটা জায়গায় প্রবেশ করছি। মাথা কিন্তু এদিক ওদিক দিলে চলবে না। আমি এই আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের একটু মাথাটা রিফ্রেশ করে নিই। আমরা নাউনের প্রকারগুলো জেনেছি, ওকে, ভালো কথা। এরপরে নাউনের ভিতরে এসে আমরা প্রপারটা সম্পর্কে জেনেছি, তোমার আমার নাম। এরপরে কমন নাউন কি সেটাও কিন্তু বুঝে গেছে, একটা সাধারণ নাম, বয়, স্টুডেন্ট, রিভার, পোয়েট। প্রপারে পরে আমরা কালেকটিভ পর্যন্ত জেনে ফেলেছি। কালেকটিভ সমষ্টি, বাহিনী, দল, একটি সত্তা, একটি আদর্শের নাম। ওই গুচ্ছ থেকে বের হয়ে আসলে তাকে আর ওই নামে ডাকা যায় না, ঠিক আছে? সো কালেকটিভ। তাহলে প্রপার আমরা শিখে ফেলেছি, কমন আমরা শিখে ফেলেছি, কালেকটিভ শিখে ফেলেছি। এই শেখার তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে আরেকটা নাউন, সেটি হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। সো আমি এখানে মাল্টিটিউডটাকে তুলে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার বিষয়টা হলো কালেকটিভ এবং নাউন অফ মাল্টিটিউড এই দুইটা সেম, মানে একই নাউন, কোনো আলাদা না, শুধু ব্যবহারের উপরে পার্থক্যটা নির্ণয় করবে যে তুমি কোন জায়গায় ব্যবহার করছো। ব্যবহারের উপরে এইটার নামই হবে কালেকটিভ, আবার ওই একই কালেকটিভ ব্যবহারের উপরে ডিপেন্ড করে ওটার নাম হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। খুবই সিম্পল কথা, আমি 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 জানি না ইজ ইট রাইট অর রং। যারা তোমরা সিলেটে রয়েছো তারা আমাকে একটু জানাবে। সেটা হচ্ছে যেমন কোনো কোনো জায়গাতে বলে যে পুরি, যেমন হোটেলে যে বলা হচ্ছে যে পুরি খাবো, ঠিক আছে? পুরি মানে তো আমরা জানি যে ওর ভিতরে ডাবল দেওয়া থাকে পুরি, রাইট? এটা বিকেলে নাস্তা হিসেবে অনেকে হোটেলে খায়। আবার দেখা যায় সিলেটে কোনো কোনো সময় দেখা যায় যে আমি শুনেছি যে পুরি মানে হচ্ছে মহিলা বা মেয়ে। তো এবার ভাবো সিলেটে যে যদি বলা হয় যে পুরি খাবো, তো আমার তো মনে হয় যে তাড়বে তোমাকে কিছু একটা নিয়ে, যে পুরি খাবো, পুরি মানে হচ্ছে মেয়ে। ওই একই পুরি মানে কোনো জায়গায় হচ্ছে আবার তোমার একটি খাবারের নাম, তো সেখানে নাকি বলতে হয় ডালপুরি। আমি জানি না ইজ ইট রাইট অর রং, আমি শুনেছিলাম এরকম। তোমরা সিলেটের কেউ থাকলে আমাকে জানাবে যে তোমাদের ওখানে পুরি বলতে আসলে কি বোঝায়। সো একই জিনিস স্থান ভেদে নামটা চেঞ্জ হয়ে যায়, তুমি কিভাবে ব্যবহার করছো তার উপরে। হ্যাঁ, সিলেটের কেউ কেউ বলছে হ্যাঁ পুরি মানে মেয়ে, পুরি না পুরি, আচ্ছা কেউ কেউ বলছে। হ্যাঁ, এই তো সাদিয়া জান্না বলছে মেয়েদেরকে বলা হয় পুরি, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ওইটাই কালেকটিভ হচ্ছে সেই নাউনগুলোই, সেইগুলো আবার নাউন অফ মাল্টিটিউড হবে। কিভাবে দেখো, নাউন অফ মাল্টিটিউড থেকে প্রচুর কোয়েশ্চেন হয়, ভবিষ্যতে প্রচুর কোয়েশ্চেন পাবে। আর যারা মাঝে মাঝে একটু হতাশ হচ্ছে যে আগের আলোচনাগুলো খুব ভালো বুঝতাম, লেটার ওয়ার্ড এখন বুঝতে পারছি না কেন, হ্যাঁ পারবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু তুমি যে হতাশ হয়ে ছেড়ে দিবা না, জীবনে তোমার দ্বারা সম্ভব হবে না। আর তুমি আজকে লেগে থাকো, আজকে যে জিনিসটা তুমি আনক্লিয়ার বুঝতে পারছো না, পরের লেসনে অটোমেটিক্যালি সামনের দিন ওটা বুঝতে পারবে। এই জন্য 100% মনোযোগটা তোমাকে অলওয়েজ রাখতে হবে। নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউন কোনো কারণে, এই যে দেখো কালেকটিভ নাউনে কিন্তু নাম নিয়ে ফেললাম। কালেকটিভ নাউন যদি কোনো কারণে ভাগ বা পৃথক হয়ে যায়, আমি তোমাকে এই জায়গাটা আন্ডারলাইন করতে বলবো বা একেবারে গোল দিয়ে নাও, বিকজ এটা হচ্ছে মূল ফোকাসিং পয়েন্ট। কালেকটিভ নাউন যদি কোনো কারণে অর্থের দিক দিয়ে ভাগ বা পৃথক হয়ে যায়, মনে হয় যে অনেকগুলো অনেকগুলো কিছু বোঝাচ্ছে, ভিন্ন অর্থ দিলে তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। চলো এবার একটা এক্সাম্পল দিই। যেমন আমি যদি তোমাকে বলি জুরি, খেয়াল করো এই জুরি নাউনটা আমি এখানে দিলাম, অ্যান্ড দেন আমি তোমাকে যদি বলি যে এই জুরি নাউনটা কি, অপশন এ এটা বললাম কালেকটিভ, অপশন বি এটা বললাম নাউন অফ মাল্টিটিউড। সো এখন আমি যদি বলি যে জুরির নামটা কি, তো কিছুক্ষণ আগ পর্যন্ত তোমরা কিন্তু আত্মবিশ্বাসী ছিলে যে জুরি মানেই কোনো কথা নেই তার নাম কালেকটিভ। কিন্তু এখন তোমাকে বলবো এই মুহূর্তে উত্তরটা দেওয়ার সময় তুমি একটু ভেবে চিন্তে উত্তর দেবে, বিকজ এই কালেকটিভ নাউনটায় ব্যবহারের উপর ভিত্তি করে আবার নাউন অফ মাল্টিটিউড হতে পারে। তাহলে যিনি তোমাকে প্রশ্ন করবেন ওনাকেই তুমি বলো আচ্ছা জুরি আমি বলবো সেটা কালেকটিভ না মাল্টিটিউড, আপনি জুরি দিয়ে একটা বাক্য রচনা করেন, একটা সেন্টেন্স বলেন। এইবার তোমার ভিতরে বেসিকের জন্ম হয়েছে, তুমি বুঝে ফেলেছো দিস ইজ কল্ড বেসিক, যে আচ্ছা একই কালেকটিভ নাউন ব্যবহারের উপর ভিত্তি করে নাউন অফ মাল্টিটিউড হতে পারে। তাই অন্ধের মতো কখনোই বলা ঠিক হবে না জুরিটা কি নাউন। কথাটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার চলো এই জায়গায় প্রবেশ করি। দ্য জুরি, ভালো কথা, ইজ গিভিং ইটস ওপিনিয়ন। জুরি বোর্ড বিচার কাজে নিয়োজিত 5-7 জনের একটি গুচ্ছ বা একটি দল, রাইট? তো এখন বিষয় হচ্ছে জুরি এটা হলো নর্মালি কালেকটিভ। কেন কালেকটিভ? কারণ মতামতের দিক দিয়ে দেখো এটা কিন্তু ভাগ বা পৃথক হয়নি। ভালো করে বুঝে নাও, জুরি ইটস আ কালেকটিভ নাউন বিকজ মতামতের দিক দিয়ে বলছে যে জুরি বাহিনীতে যারা আছে তারা একটা মতামত দিয়েছে, এবং এখানে একটা প্রমাণিত একটা বিষয় লক্ষ্য করতে পারবে, ইটস। ওকে, এবার পরেরটা আসো, দ্য জুরি আর, লক্ষ্য করে আগে ছিল ইজ আর পরে কিন্তু কি হয়ে গেছে আর, অথচ দেখো নাউনটা কিন্তু সেম, এখানেই যত হচ্ছে জ্বালা। আচ্ছা, দ্য জুরি আর গিভিং দেয়ার ওপিনিয়ন্স, অর্থাৎ জুরি বাহিনীর যারা মানুষজন ছিল, বিচারক বাহিনীতে যারা ছিল, বিচারকের গুচ্ছতে যারা ছিল, তারা ওপিনিয়ন্স মানে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। এই যে দেখো ভাগ বা ভিন্ন হয়ে গেছে না, অনেকগুলো হয়ে গেছে, দেয়ার অনেকগুলো হয়ে গেছে। যখনই এরকম কালেকটিভ নাউন
এরকম ভিন্ন ভিন্ন কোনো অর্থ প্রকাশ করবে, অনেকগুলো ভাগ হয়ে যাবে, তখনই এই নাউনটার নাম হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে আগেরটা হলো কালেকটিভ নাউন আর পরেরটা নাম হলো নাউন অফ মাল্টিটিউড। এবার আসো, তুমি যে আলোচনাটি শিখলে এটা তোমাকে ভবিষ্যতে কত রকমভাবে ডিস্টার্ব করতে পারে এবার তুমি একটু দেখো। আমি এরকম তোমাদের টেস্ট দেখাচ্ছি, এবং তোমরা যারা কম্পিটিটিভ এক্সামগুলো ফেস করছো, অ্যাডমিশন টেস্ট, বড় বড় পরীক্ষা, তারাও দেখো যে এই কোয়েশ্চেনগুলো আসে কিনা। সো এই কোয়েশ্চেনটা দেওয়া হলো, দিয়ে তোমাকে বলা হলো যে এই জায়গাতে ফিল ইন দ্য গ্যাপ করা হলো। সো এখানে বলা হলো ইজ, এখানে বলা হলো আর। তাহলে তুমি কি দেবে? খুব সহজ, লাস্টের দিকে দেখবে যে কি আছে, দেয়ার আছে কিনা। দেয়ার আছে না, তার মানে অনেকজন, অনেক পার্থক্য, ওপিনিয়ন্স আছে না, ভিন্ন ভিন্ন। সুতরাং এবার জুরিটার নাম হয়ে গেছে নাউন অফ মাল্টিটিউড। তাহলে এখানে কি হবে? আর হবে, রাইট। তাই আমি তোমাদেরকে একটা নোট করে নিতে বলবো, নোটটা করে নাও তো সবাই। এবং নোটটা কোথায় করবে সেই নোটটা আমি বলছি। এই নোটটা একইবার তোমরা করবে হচ্ছে এই নোটের পাশে, এই যে দেখো অজানা কথা একটা নোট আছে না, হ্যাঁ এইখানে এটা কেটে দিয়ে আমি এটার পাশে বলবো, এখানে তোমরা এই নোটটা করে নেবে যে যদি নাউন অফ মাল্টিটিউড হয়, এরপরে ভার্বটা কিন্তু হয়ে যাবে আবার প্লুরাল। ওকে, এটাকে তোমরা এক বানিয়ে নিবে আর এটাকে তোমরা দুই বানিয়ে নেবে। আসলে এই জায়গাটায় আমি এটা বোঝানোর আগে যদি তোমাদেরকে দিতাম, তুমি কিন্তু খুব অবাক হয়ে যেতে। সো নাউন অফ মাল্টিটিউড হলে ভার্বটি হয় প্লুরাল, আর কালেক্টিভ নাউন হিসেবে থাকলে ভার্বটি হয় সিঙ্গুলার। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এইবারে দেখো, দ্য জুরি ওপিনিয়ন্স অর্থাৎ কি হবে? আর হবে। এইবার আমি যদি এই বাক্যটা এইভাবে দিতাম, জুরি ইজ অথবা আর দিলাম, বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করো যে এই জিনিসটা দেখো, ইটস আছে না, ওপিনিয়ন্স নেই, কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে কি হবে? দ্য জুরি ইজ, রাইট? ওকে, ফাইন। আরেকভাবে কোয়েশ্চেন হবে নেক্সট টেস্টে, দেখো তোমাকে কিভাবে ডিস্টার্ব করবে, কত রকমভাবে ডিস্টার্ব করতে পারে। লাইক এই বাক্যটা দিল, দিয়ে সব ঠিকঠাক, দিয়ে এইখানে ফিল ইন দ্য গ্যাপ। ওকে, অ্যান্ড এখানে অপশানে বললো যে ইটস, অপশানে বললো দেয়ার, আরও অপশান থাকতে পারে। এবার বলো তো তুমি কি দেবে এখানে? কি দেবে এখানে বলো? দ্য জুরি, যেহেতু ইজ আছে না, যখনই ইজ থাকবে আমরা কিন্তু এখানে ইটস দেবো, মনে থাকবে। আর যখনই এখানে আর থাকবে তখনই আমরা ওখানে দেয়ার দিয়ে দেবো, রাইট? সো এখানে যেহেতু ইজ আছে, আমরা এই জন্য কি দেবো? ইটস দেবো। এখানে ইটসটা কিন্তু হচ্ছে রাইট। ওকে, আবার এই বাক্যটা এভাবে আসতে পারে, দ্য জুরি, এখানে থাকলো তোমার আর এখানে থাকলো ওপিনিয়ন্স। যখন এখানে তুমি আর দেখবে তখন কি দেবে বলো তো? দেয়ার দেবে, ওই যে আগেরটা, তুমি খেয়াল করে দেখো। সো এই হলো ফ্যাক্ট, দ্য জুরি আর। শিখলে তুমি একটা জিনিস, অথচ কত রকমভাবে তোমাকে পরীক্ষা ডিস্টার্ব করতে পারে, তুমি একটু খেয়াল করে দেখো। রেড করে দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। সো এবার লাস্টে তোমাদের জন্য একটা টেস্ট দিচ্ছি, টেস্টের আনসারটা সবাই করবে। সেটি হলো চুজ দ্য কারেক্ট আনসার। দ্য গভর্নমেন্ট হ্যাভ সাজেস্টেড মেনি রুলস। কি শিখলে বাস্তবিক অর্থে? এইবার তোমার হবে অগ্নি পরীক্ষা। হ্যাঁ, অগ্নি পরীক্ষা, রিয়েলি অগ্নি পরীক্ষা। কি শিখলে আমি সেটা এবার দেখবো তোমাদের। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক আনসারটি খুঁজে বের করো। এবার দেখা যাক কি শিখলে। কি তোমাদের কি এটা মনে হচ্ছে যে গভর্নমেন্ট শব্দটা কালেক্টিভের ভিতরে ছিল, সমষ্টির ভিতরে ছিল? ছিল তো সমষ্টির ভিতরে? হ্যাঁ, এইটুকু যদি মনে হয়, আমার মনে হয় আলোচনাটি বুঝতে পারবে। কারণ এখানে কালেক্টিভের পরে অনেক কিছু লক্ষ্য করতে হবে। কালেক্টিভের পরে তুমি ভার্বের দিকে তাকাবে, তারপরে দেখবে যে তাদের চাওয়া পাওয়াটা কি ভিন্ন ভিন্ন হয়ে গেছে নাকি একটা আছে, এটসেট্রা, এইসব বিষয় নিয়ে। কুইক কুইক কুইক, দ্রুত দ্রুত। ওকে, সো আর সময় দেবো না, রাইট আনসারটা নিয়ে নাও। দ্য গভর্নমেন্ট কালেক্টিভ নাউন, কালেক্টিভ নাউনে পরে ভার্ব হয় সিঙ্গুলার। প্রথমে আগে এই দিকে তাকাই, ঠিক আছে না? কালেক্টিভের পরে ভার্ব হয় সিঙ্গুলার। ওকে, এবং তারা বলছে যে তারা একটা নিয়ম জারি করেছে, নিয়মের কথা বলেছে, অতএব বাক্যটি রাইট। আমি এটা পাশে রাইট লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। RAGHT। ওকে, আরেকটা আসো, গভর্নমেন্ট কি করলো? সরকার হ্যাভ সাজেস্টেড ম্যানি রুলস, অনেকগুলো নিয়মকানুন। দেখো তুমি, তারা কিন্তু ভিন্ন ভিন্ন রুলস নিয়ে কথা বলেছে, মতামত কিন্তু ভিন্ন হয়ে গেছে। মনে আছে, কালেক্টিভ নাউন যখন ভিন্ন ভিন্ন অনেকগুলো মতামত দেয় তখন কিন্তু ভার্ব হয় প্লুরাল। আচ্ছা, তার মানে সব কিন্তু রাইট আছে। এটার নাম হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, আর এটার নাম হচ্ছে কালেক্টিভ নাউন, তাহলে এটাও রাইট। ওকে, অ্যান্ড দেন সি নাম্বারে আসে এবার। দ্য গভর্নমেন্ট হ্যাভ, আমি মানলাম, যদি হ্যাভ থাকে শেষের দিক তো অবশ্যই প্লুরাল হওয়ার কথা ছিল। প্লুরাল কি আছে? নেই। আবার ম্যানি পর তো কখনো রুল হবে না, ম্যানি রুলস হবে। ম্যানি রুলস, ম্যানি বুকস, এরকম করে ম্যানি পরে প্লুরাল হয়, হয়নি। তার মানে এটি হচ্ছে রং। গুড, আমি রংকে আলাদা করে দিই। অ্যান্ড দ্য গভর্নমেন্ট, এরপরে হ্যাজ দিয়েছে, ভালো কথা, আমি মানলাম হ্যাজ। তাহলে ম্যানি কেন? সিঙ্গুলার হতে হবে। আবার রুলস, তার মানে এখানে যদি আমি এ রুল বলতাম রাইট হয়ে যেত, কারণ আমি তো এখানে সিঙ্গুলার বলেছি, তাহলে এটাও রং। ওকে, সো এই হলো ফ্যাক্ট। আশা করি পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকে দিতে পেরেছো। আলহামদুলিল্লাহ, আজকে শেষ করছি ক্লাসটি। পরবর্তী দিন আবার বাকিটা শুরু করবো, বিকজ অনেক বড় একটা আলোচ্য বিষয়, অনেক কিছু তথ্য ছিল, বুঝতে পেরেছো।